নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? সবুজের সমাহারে সবাইকে স্বাগত জানাই, যেখানে প্রকৃতির নিস্তব্ধতার সাথে রয়েছে পাখিদের কলতান, লতাপাতার মিষ্টি গন্ধ, বাতাসের সতেজতা আর বনভূমি জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল, আমাদের সকলের গর্বের জায়গা ডুয়ার্স। চলে এলাম আজ ফিল্ডস টুইংস চ্যানেলে আরও একবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গী হতে। এই পর্বে থাকবে ডুয়ার্স বলতে অ্যাকচুয়ালি কোন জায়গাটাকে বোঝায়, ওখানে কিভাবে যাওয়া যায়, থাকবেনই বা কোথায়, কোন কোন জঙ্গল কোথায় আছে এবং তার খুঁটিনাটি, জঙ্গলের সাফারি কীরকম হয়, আরও অনেক তথ্য। সঙ্গে অবশ্যই শেয়ার করব গরুমারা জঙ্গলে আমাদের অভিজ্ঞতা। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নিন, যাতে কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যারা এই চ্যানেলটিকে নিয়মিত ফলো করেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। শুরু করা যাক আজকের ব্লগ, নর্থ বেঙ্গল ডায়েরি সিরিজের পঞ্চম পর্ব। শিলিগুড়ির তিস্তা নদী থেকে শুরু করে আসামের ধানসিঁড়ি নদী পর্যন্ত, ভুটান পাহাড়ের নিচ থেকে ব্রহ্মপুত্র নদী পর্যন্ত 350 কিলোমিটার লম্বা এবং 40 কিলোমিটার চওড়া জঙ্গলে ভরা সমতল জায়গাটাকেই ডুয়ার্স বলা হয়। ডুয়ার্স কথাটি এসেছে দুয়ার শব্দ থেকে। এই জায়গাটা ভুটান এবং ভারতের মধ্যে প্রবেশদ্বার হিসাবে ধরা হয়। ওয়েস্ট বেঙ্গল আর আসামের সীমান্ত ধরে বয়ে চলেছে সংকোশ নদী, আর এই সংকোশ নদী এই ডুয়ার্স অঞ্চলটিকে বিভক্ত করেছে দুই ভাগ। ডুয়ার্স অঞ্চলটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও আসাম রাজ্যের কিছু অংশ জুড়ে বিস্তৃত। পূর্ব অংশকে পূর্ব ডুয়ার্স বা আসাম ডুয়ার্স বলা হয় এবং পশ্চিম অংশটিকে পশ্চিমবঙ্গের ডুয়ার্স বা বেঙ্গল ডুয়ার্স বলা হয়। জঙ্গল প্রেমীদের স্বর্গ বলা চলে এই ডুয়ার্স। প্রধানত এখানে 3টে অভয়ারণ্য রয়েছে: গরুমারা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক এবং বক্সা জয়ন্তী টাইগার রিজার্ভ। শিলিগুড়ি থেকে সেবক রোড হয়ে বা এনজেপি থেকে গাজলডোবা হয়ে পূর্ব দিকে 70 কিলোমিটার গেলেই আপনারা পৌঁছে যাবেন প্রথম অভয়ারণ্য গরুমারা ন্যাশনাল পার্কে। গরুমারা ন্যাশনাল পার্কের ঠিক উত্তর পূর্বে রয়েছে মূর্তি নদী এবং তারই এক পারে রয়েছে চাপড়ামারি ফরেস্ট। এই চাপড়ামারি ফরেস্ট থেকে আরও পূর্ব দিকে 60 কিলোমিটার গেলে তোরসা নদীর পশ্চিমেই পড়বে জলদাপাড়া ন্যাশনাল পার্ক। তোরসা নদীর পূর্বে রয়েছে চিলাপাতা জঙ্গল, অর্থাৎ এই জলদাপাড়া আর চিলাপাতা এক কথায় বলা চলে একটাই জঙ্গল, যেটা ভাগ করেছে তোরসা নদী। 3 নম্বর জঙ্গল হলো বক্সা টাইগার রিজার্ভ। জলদাপাড়া থেকে হাসিমারা হ্যামিল্টনগঞ্জ হয়ে 40 কিলোমিটার দূরে বক্সা টাইগার রিজার্ভ, তারই সংলগ্ন জয়ন্তী ফরেস্ট, এবং একসাথে এই জায়গাটাকে বলা হয় বক্সা জয়ন্তী ফরেস্ট। জঙ্গলে ঢুকবেন কিভাবে? প্রতিটা ন্যাশনাল পার্কেরই নিজস্ব এন্ট্রেন্স বা প্রবেশদ্বার রয়েছে। গরুমারা ন্যাশনাল পার্কের প্রবেশ পথ লাটাগুড়ির কাছেই অবস্থিত। জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রেন্স হলো মাদারিহাটে, বক্সা টাইগার রিজার্ভের এন্ট্রেন্স হলো রাজা ভাত খাওয়াতে, আর জয়ন্তী টাইগার রিজার্ভের এন্ট্রেন্স হলো জয়ন্তী চেকপোস্ট। এই সমস্ত জঙ্গলের প্রবেশদ্বারের কাছেই রয়েছে রেল স্টেশন, যেমন গরুমারা ন্যাশনাল পার্কের জন্য রয়েছে চালসা রেলওয়ে স্টেশন, জলদাপাড়া ন্যাশনাল পার্কের জন্য রয়েছে মাদারিহাট রেলওয়ে স্টেশন, আর বক্সা জয়ন্তী জঙ্গলের জন্য রয়েছে রাজা ভাতখাওয়া স্টেশন। এই সব স্টেশনগুলিতে লোকাল ট্রেন দাঁড়ায়, এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। এক্সপ্রেস ট্রেনের জন্য গরুমারা ন্যাশনাল পার্কের ক্ষেত্রে স্টেশন হলো নিউ ম্যাল জাংশন, জলদাপাড়ার জন্য হাসিমারা রেলওয়ে স্টেশন, আর বক্সা জয়ন্তী টাইগার রিজার্ভের জন্য নিউ আলিপুরদুয়ার জাংশন। এছাড়াও বলে রাখি, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেও ডিএমইউ প্যাসেঞ্জার ট্রেন পেয়ে যাবেন এবং একদম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনগুলোতে পৌঁছে যেতে পারেন। সেখান থেকে লোকাল ট্রান্সপোর্টে আপনারা ডেস্টিনেশন পয়েন্টে পৌঁছে যেতে পারেন। কোন ট্রেন কোথায় কোথায় যায় আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। ফ্লাইটে আসতে হলে বাগডোগরা হলো নিয়ারেস্ট এয়ারপোর্ট, আর সেখান থেকে লোকাল ট্রান্সপোর্ট নিয়ে পৌঁছে যেতে পারেন এইসব জঙ্গলে। কলকাতা থেকে বাসে আসতে হলে আপনারা শিলিগুড়ি পর্যন্ত আসতে পারেন, সেখান থেকে ক্যাব নিয়ে আপনারা ডেস্টিনেশনে চলে যেতে পারেন।
বন্ধুরা, আজ আমাদের ট্রিপের 5th ডে। আছি এখন লাটাগুড়ির একটা প্রাইভেট হোটেলে, হোটেল স্টপ বাই জোন। যারা আগের ব্লগগুলো দেখেছেন তারা সবাই জানেন কিভাবে কোথা থেকে এখানে পৌঁছলাম, এই হোটেলটার রুম কীরকম, ট্যারিফ কত, এখানকার এরিয়াটাই বা কীরকম। যারা মিস করে গেছেন তারা অবশ্যই দেখে নেবেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যেহেতু এইবারে আমাদের হাতে খুব কম টাইম আছে, তাই ডুয়ার্সের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো কভার করতে পারবো না। যেসব জায়গাগুলো যাব সেসব জায়গাগুলোর অভিজ্ঞতা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তবে আপনাদের জন্য অনেক তথ্য নিয়ে এসেছি যা ক্রমশ প্রকাশ্য, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। সকাল সকাল রেডি হয়ে চলে এলাম এই হোটেলেরই ডাইনিং হলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। আজ আমরা খুবই এক্সাইটেড, কারণ এরপরই আমরা বেরিয়ে পড়ব গরুমারা ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। বেশ খানিকক্ষণ ওয়েট করার পর চলে এলো আটার তৈরি লুচি, ছোলার ডাল আর লেবুর আচার। টেস্ট মোটামুটি, তবে সার্ভিস খুব একটা ভালো নয় এখানকার। ব্রেকফাস্ট করে বেরোতেই দেখি আমাদের জন্য জিপ অপেক্ষা করছে হোটেলের গেটে। উঠে পড়লাম। আমাদের জাঙ্গল সাফারি টাইম স্লট সকাল 8:30টায়। জিপ সাফারির জন্য প্রতিদিন 4টে করে স্লট আছে। সকাল 6টা, সকাল 8:30, বেলা 2টো এবং বিকেল 4:30। 1.5 থেকে 2 ঘন্টার মতো ঘুরতে পারবেন জঙ্গলে। শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ থাকে সমস্ত রকম সাফারি। ফ্লাইং টিকিট বুক করতে হলে আপনাদের যেতে হবে লাটাগুড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে, যেখানে আমাদের নিয়ে এসেছে। সেখানে নির্ধারিত টাইম স্লটের ঠিক 2 ঘন্টা আগে কাউন্টার খোলে, আর একবার স্লট ভর্তি হয়ে গেলে কাউন্টার বন্ধ হয়ে যায়। অনলাইন সাফারি বুকিংয়ের জন্য আপনারা এই লিঙ্কটা চেক করতে পারেন। একটা জিপে ম্যাক্সিমাম 6 জন অ্যালাউ করে এবং সঙ্গে 2 জন বাচ্চা যদি তাদের বয়স 5 বছরের মধ্যে হয়। সিজন অনুযায়ী স্লটের টাইম চেঞ্জ হয়। আর অনলাইন বুকিংয়ের জন্য ম্যাক্সিমাম আপনারা 3 মাস আগে বুকিং করতে পারেন। নিজেদের যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ, সাফারি পারমিট এবং বুকিং কনফার্মেশন অবশ্যই সঙ্গে রাখবেন। এখান থেকে জঙ্গল শুরু। আচ্ছা, একটু সাইডে একটু লক্ষ্য রাখবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই গরুমারা ন্যাশনাল পার্কে 3 রকমের সাফারি হয়: এলিফ্যান্ট সাফারি, জিপ সাফারি আর ওয়াচটাওয়ার সাফারি। জলদাপাড়াতে হয় এলিফ্যান্ট সাফারি আর জিপ সাফারি, আর বক্সা জয়ন্তী টাইগার রিজার্ভে হয় শুধুমাত্র জিপ সাফারি। এই গরুমারা ন্যাশনাল পার্ক একটা মিডিয়াম সাইজড ন্যাশনাল পার্ক। প্রায় 80 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই জঙ্গলটা। 1895 সালে এই জঙ্গলটাকে রিজার্ভ ফরেস্ট হিসাবে ডিক্লেয়ার করা হয়। 1949 সালে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি হিসাবে গণ্য করা হয়। ফাইনালি 1994 সালে এই জঙ্গলটা ন্যাশনাল পার্ক হিসেবে ফেমাস হয়। 2009 সালে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট এই জঙ্গলটাকে ডিক্লেয়ার করে অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যামাং দ্য প্রোটেক্টেড এরিয়াজ ইন ইন্ডিয়া। ডুয়ার্সের জঙ্গলে বিভিন্ন রকমের প্রাণী আছে, যেমন 1 হর্ন ইন্ডিয়ান রাইনোসরাস, বাইসন, এশিয়ান এলিফ্যান্ট, লেপার্ড, বিভিন্ন টাইপের হরিণ, কোবরা, রাসেলস ভাইপার, আরও নানা প্রজাতির সাপ আছে। আর কত রকম পাখি যে চোখে পড়ছে তা কি বলবো। ময়ূর, কিংফিশার, ইন্ডিয়ান হর্নবিল, স্প্যাঙ্গলড ড্রঙ্গো, বুটপেকার, আরও কত কিছু। দেখা যাক আমরা কোন প্রাণীর দর্শন পাই। এই জঙ্গলের ভেতরে অনেকগুলো গ্রাম আছে। প্রায় 10,000-এরও বেশি পপুলেশন আছে এখানে। জঙ্গলের বিভিন্ন অ্যাক্টিভিটিসের ওপরই এরা জীবিকা নির্বাহ করে। আপনার ওয়াচ টাওয়ার গুলো কোন দিকে? এই জায়গায় টোটাল ঘোরানোর জায়গা আছে 5,000। আচ্ছা, এবার বলি ওয়াচ টাওয়ারের কথা। এই জঙ্গলে আছে 5টা ওয়াচ টাওয়ার: চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার, চুকচুকি ওয়াচ টাওয়ার, মেদলা ওয়াচ টাওয়ার, আর যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার এবং রাইনো পয়েন্ট। আর চাপড়ামারি জঙ্গলের জন্য চাপড়ামারি ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ার সাফারিতে এইরকমই একটা জিপে করে ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে, সেখানে ঘন্টাখানেক কাটিয়ে আবার রিটার্ন। একটা ওয়াচ টাওয়ারে ম্যাক্সিমাম 40 জন থাকতে পারে। এখন আমরা করছি জিপ সাফারি। এই তো রেডি থাকছো না কেন? রেডি, এই তোলো তোলো তোলো। বাবাকে বলছি। কি সুন্দর লাগছে রে। হ্যাঁ, দারুণ কালারটা। এবারে সামনে দেখতে পেয়েছি এটা। এখানে 20টা ফ্যামিলি আছে। হ্যাঁ, গ্রাম সব ট্রাইবেল।
আচ্ছা, বুধুরাম বনছায়া। এই জায়গায় একটা ফল আছে, দেখেন তো চিনতে পারেন কিনা? কি ফল? হ্যাঁ, আর এই যে ফলটা, কি ফল দেখি? এটা হচ্ছে মহাবেল বলে এটাকে। কি বলে? মহাবেল। মহাবেল। আচ্ছা, রোদটা আরাম লাগছে, হ্যাঁ এটা রোদটা ঠান্ডা আরাম লাগছে, তারপরে আর হালকা ঠান্ডা, বেশ ভালো লাগছে। চা বাগান ভর্তি। এখান থেকেই ঘন জঙ্গল শুরু হলো। আচ্ছা, কি প্রবলেম? হাতি ভাঙে একেবারে ওই পাইপের মধ্যে পাইপ ফুটায় গেছে। এ বাবা, এই রাস্তাতে আসতেই ফেটে গেছে নাকি পাইপটা? হ্যাঁ, এইখানে জার্কিনেই ফেটে মানে পাতি সেটটা ভেঙে গাড়ি বসে গেছে ওই পাইপের মধ্যে, তেলের পাইপের মধ্যে ভেঙে গেছে, বাবা ফুটায় গেছে পুরো তেল। সামনের গাড়িটার অয়েল ট্যাঙ্কটা জঙ্গলের মধ্যেই কোনোভাবে ফুটো হয়ে গেছে। সারা রাস্তায় তেল পড়তে পড়তে যাচ্ছিল, তাই এখন ট্যাঙ্কটা ফাঁকা করছে। যতগুলো গাড়ি এখানে দাঁড়িয়ে আছে সব গাড়িতে তেল ভরে ওই গাড়িটাকে হালকা করছে। আমাদের পেছনেও অনেক গাড়ি দাঁড়িয়ে, আর এই করতে করতে অনেক সময় নষ্ট হলো, কিন্তু কিছু করারও নেই। এটা কি বলে? ডাইনি লতা। ডাইনি লতা। সব ওই ধরনেরই হয় আমাদের ব্যাঙের হ্যাঁ, আস্তে আস্তে ওর ওপরেই বাড়ে, ওই গাছটার খাজেই বাড়ে, ওখান থেকে সব নিউট্রিয়েন্ট নেয়। যে আস্তে আস্তে ওই নিজের চাপেই গাছটা আপনা আপনি মরে যাবে, মরে গিয়ে ছালটা রয়ে যায়, আর মানে ছালটা আস্তে আস্তে গম্পস করে যায়, আর ওই গাছটা এখন রয়ে যায়। ডান দিকটা হচ্ছে মানে কোর এরিয়া আছে। আচ্ছা, ওখানে যেতে দেবে না? না, ওই পাশটা কোনো গাড়ি ঘোড়া ঢুকতে দেবে না। ওয়াটার বেড টাইপের জিনিসগুলো দেখবে, ওর মধ্যে দেখবে ইউজুয়ালি পাওয়া যায়, কারণ ওখানে জল খেতে আসে তো সব। ওয়াচ টাওয়ারের সামনে একটা জায়গায় নুন দিয়ে রাখে, যাতে সেটা খাওয়ার জন্য বন্যপ্রাণীরা ওখানে যায়। ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ওই এলাকার ঘাসও অনেক ছোট করে কাটা থাকে, ফলে বন্যপ্রাণীদের দেখা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। আপনারা যখনই জঙ্গল সাফারিতে আসবেন তখন চেষ্টা করবেন ভোরের স্লট অথবা লাস্ট স্লটটা নেওয়ার। গ্রীষ্মকালেও জন্তু জানোয়ারদের দেখা পাওয়া যায়, কারণ জল খেতে প্রায় জলাশয়ের কাছে চলে আসে। আর শীতকালেও দেখা যেতে পারে, কারণ জঙ্গলের ঘাস বা গাছের পাতাগুলো শুকিয়ে যায়, তাই তখন নজরে চলে আসে। কিন্তু বর্ষাকালটা ওদের প্রজননের সময়, তাই মিড জুন থেকে মিড সেপ্টেম্বর পর্যন্ত পার্ক বন্ধ থাকে। অক্টোবর থেকে পার্ক খুলে যায় জনসাধারণের জন্য। এই তো জঙ্গলের একটা অংশ থেকে বেরিয়ে এখন অন্য আরেকটা অংশে যাচ্ছি। যেতে যেতে বাইসন, হরিণ, ময়ূর, কত কি চোখে পড়ছে। দারুণ ওয়েদার, চারিদিকে লতা পাতা, বুনো ফুলের গন্ধে মন প্রাণ ভরে যাচ্ছে। এমন এক অনুভূতি হচ্ছে যে বর্ণনা করা যাবে না। নেওরা জঙ্গল ক্যাম্পে ঢুকে পড়লাম। হ্যাঁ, গভর্নমেন্টের কটেজ বুক করলে এখানে থাকা যায়। আগে থেকে অনলাইনে করতে হয় না? এটা কি নাম জায়গাটা? এই জায়গাটার নাম হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্প বলে। জঙ্গলের ভেতরে ট্যুরিস্টদের থাকার জন্য গভর্নমেন্টের কটেজ বা লজ আছে। আগে থেকে বুকিং না করলে এখানে পাওয়া যায় না। এইখানে একটা ওয়াচ টাওয়ারও আছে। জঙ্গলের কাছাকাছিও আপনারা থাকতে পারেন, আবার লাটাগুড়িতেও থাকতে পারেন। প্রচুর লজ, হোটেল, হোমস্টে পেয়ে যাবেন। মনে রাখবেন, জঙ্গলে এলে প্রতিটা মুহূর্তে অ্যালার্ট থাকতে হয়। এনভায়রনমেন্টের সাথে এমনভাবে মিশে থাকে ওরা যে সামনে এলেও বোঝা যায় না, আর যতটা সম্ভব চুপচাপ থাকতে হয়। আওয়াজ করলেই ভয় পালিয়ে যায় ওরা। এবার এলিফ্যান্ট সাফারির ব্যাপারে একটু বলি। এই সাফারির স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট হলো ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। অনলাইন বুকিং না করলে অফলাইন টিকিট পাওয়া খুব মুশকিল। একটা হাতিতে ম্যাক্সিমাম 2 জন অ্যাডাল্ট বসতে পারে, সঙ্গে মাহুত তো থাকবেই। যে কোনো জঙ্গলে গেলে কিছু কিছু নিয়মকানুন আমাদের ফলো করা অবশ্যই দরকার, যাতে করে বন্য প্রাণীরা এবং আমরা সুরক্ষিত থাকতে পারি। এই জিপসি সাফারিতে 1650 টাকা জিপসি ফেয়ার, 350 টাকা গাইড চার্জ, জঙ্গল সাফারির টিকিট 25 টাকা করে এক একজনের, পার্কিং চার্জ 50 টাকা, স্টিল ক্যামেরার চার্জ 100 টাকা, আর ভিডিও ক্যামেরার চার্জ 200 টাকা। গরুমারা জঙ্গলে আমাদের জিপ সাফারি শেষ হলো। আজ অনেক কিছুই তো চোখে পড়লো ঠিকই, যেমন হরিণ, বাইসন, ময়ূর একটু আগেই বললাম, কিন্তু
গন্ডার বা হাতি অথবা বাঘ কিছুই দেখতে পেলাম না। আক্ষেপটা তাই রয়ে গেল। এবার হোটেলে ফেরার পালা। আজ তাহলে এই পর্যন্ত থাক। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।